উন্নত দেশগুলো এ ব্যাপারে জোরালো বক্তব্য রাখলেও চীন, ভারত, ব্রাজিল সহ উন্নয়নশীল দেশগুলো এর সবচেয়ে বেশি বিরোধিতা করছে। তবে আয়োজকরা আশা করছেন শেষ পর্যন্ত এই সম্মেলন ব্যর্থ হবে না, অন্তত অভিযোজনের জন্য প্রাথমিক তহবিল গঠনের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে পারবে কানকুন। এটা এখন মোটামুটি নিশ্চিত যে কানকুন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিযোজন তহবিল গঠিত হচ্ছে এবং সেই তহবিল থেকে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশ পাওয়ার কথা। তবে বাংলাদেশ কত টাকা পাবে তা নির্ভর করছে বাংলাদেশের দক্ষতার উপর, অর্থাৎ বাংলাদেশ এই টাকা নিয়ে কিভাবে ব্যবহার করবে এবং কতটা দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছ উপায়ে টাকা ব্যবহার করা যাবে তার উপরে নির্ভর করছে বাংলাদেশ কত টাকা পাবে। জয় মামুন, এটিএন বাংলা, কানকুন, মেক্সিকো। এবার বিজয়ের মাসে আমাদের প্রতিদিনের আয়োজন মুছে যাক গ্লানি। একাত্তরে ঢাকার মিরপুরকে যারা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন তাদের অন্যতম জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা। আল বদর বাহিনীর সংগঠক হিসেবে তার পরিকল্পনা ও সহায়তায় সেখানে চলত হত্যা, লুটপাট সহ মানবতা বিরোধী নানা কর্মকাণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। আরো জানাচ্ছেন আলমগীর স্বপন, ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। এখনো ধুলোময় বিরান মিরপুরের আলবদি গ্রামের কিছু কিছু অংশ। একাত্তরে মিরপুরের এই শেষ সীমানা বেড়িবাঁধ এলাকায় কত মানুষকে যে হত্যা করা হয়েছে তার কোনো হদিস নেই। এসব হত্যাকাণ্ডে পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম সহযোগী ছিলেন জামায়াত নেতা কাদের মোল্লা। কবি মেহরুন্নেসা ও স্কুল ছাত্র পল্লবকে তার লোকেরাই হত্যা করে বলে তথ্য পাওয়া যায়। তার মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের বিবরণ দেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই নিয়ে 2 বছর আগে কাদের মোল্লার বিরুদ্ধে মামলাও করেছেন তারা। আমার 3 চাচারে গুলি করে মারছে, আমার বড় গুলি করে মারছে, আমার আপন বাবার গুলি করে মারছে একদিন। কাদের মোল্লা এই এলাকায় নেতৃত্ব দিয়ে জ্বালাও পর বাড়িঘর জ্বালায় পড়া দিচ্ছে এবং মানুষ আমাদেরকে হত্যা করেছে। হত্যা করে করে ওই কূপে ফেলাইছে, কেউ গাড়ে ফেলাইছে, কেউ সব নদীতে ফেলা দিচ্ছে। এত বড় বর্বরচিত বাংলাদেশ আর কোথাও হয়েছে কিনা আমাদের জানা নাই। মিরপুরের বিহারি অধ্যুষিত মুসলিম বাজারের নুরি মসজিদের এই বধ্যভূমিতে কয়েক বছর আগেও মাটি খুঁড়ে পাওয়া গেছে মাথার খুলি ও হাড়গোড়। এখানে এই গর্তের মধ্যে আমাদের সেই এই শহীদ ভাইদেরকে এখানে মানে করছে আর কি, জীবন্ত কিছু কিছু অর্ধমরা ছিল এই জাতীয় লোকরে এখানে মাটি চাপা দিয়েছে। 9 মাস ধরে ওই রাজাকাররা ওই এলাকায় অত্যাচার করেছে, অনাচার করেছে এবং বাঙালি নিধন করেছে এবং বাঙালিদেরকে ধরে নিয়ে আসার পরে রাজাকাররাই ধরে নিয়ে সাহায্য করে এসে এই এলাকায় বধ্যভূমি তৈরি করেছে। জামায়াত নেতা কাদের মোল্লা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন কারাগারে। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে তার বিচার প্রক্রিয়া। স্থানীয় সাক্ষীদের জবানবন্দিতে তার নাম এসেছে। আর মূলত কাদের মোল্লা ছিলেন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং 1971 সালে উনি ছিলেন মিরপুর এলাকার রাজাকারদের অন্যতম সংগঠক। এই বিষয়ে কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে আর কি, তো তদন্ত অব্যাহত আছে। তো এর পরবর্তীতে আরো গভীরভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে। কাদের মোল্লার যুদ্ধাপরাধ তদন্তে আরো তথ্য প্রমাণ সংগ্রহে তদন্ত দল শিগগিরই মিরপুরের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শনে যাবে বলে জানা গেছে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। স্পেনের কারাগার থেকে সম্প্রতি মুক্তির পর বার্সেলোনার রেডক্রস ক্যাম্পে আশ্রয় পাওয়া 42 জন বাংলাদেশি এখনও সে দেশের বৈধতা পাননি। এ কারণে তাদের কর্মসংস্থানের বিষয়টি অনিশ্চিত। তাদের বৈধতা দেওয়ার পাশাপাশি চাকরির ব্যবস্থা করার জন্য স্পেন সরকারের কাছে দাবি জানিয়েছে বার্সেলোনা বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। বার্সেলোনা ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি ভানুরঞ্জন চক্রবর্তী, সাথে ছিলেন স্পেন প্রতিনিধি রূপচাঁদ দাস রূপক। সম্প্রতি মুক্তি পাওয়া 42 জন বাংলাদেশি 2005 সালে দুর্গম পথে আফ্রিকার মোরক্কো হয়ে ভূমধ্যসাগর পেরিয়ে স্পেনে পৌঁছালে পুলিশ তাদের আটক করে। পরে তাদের জায়গা হয় মিলেনিয়া রেডক্রস ক্যাম্পে। সেখান থেকে কারাগারে পাঠানো হলে প্রায় 5 বছর পর তাদের মুক্তির জন্য প্রবাসী বাংলাদেশিরা আলোচনা শুরু করে স্পেন সরকার ও বিরোধী দলের সাথে। পাশাপাশি বাংলাদেশ সরকারও এগিয়ে যায় আর দেশটির বিরোধী রাজনৈতিক দল সিআইইউ তাদের মুক্তির প্রস্তাব তোলে পার্লামেন্টে।
এরই ধারাবাহিকতায় গত 5ই নভেম্বর মুক্তি পাওয়ার পর তাদের আশ্রয় মেলে রেড ক্রস ও বিভিন্ন মানবাধিকার ক্যাম্পে। সুখী আজকে এবং অনেক অনেক ধন্যবাদ আল্লাহর প্রতি এবং আমাদের জন্য যারা কাজ করছে। আমরা আনন্দিত এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা নতুন জীবন ফিরে পাইছি। এখন আমাদের কাজের সমস্যা, টাকার সমস্যা, আমরা বৈধভাবে স্পেন সরকারের কাছে টাকার জন্য অনুরোধ জানাচ্ছি। স্পেন রেড ক্রস এসব বাংলাদেশিকে সাময়িক আশ্রয় দিলেও এখন কর্মসংস্থানের বিষয়টি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজের এবং টাকার পারমিশন নাই, এরা বাইরে হতে পারছে না, আবার ওদেরকে হয়তো পুলিশে ধরে নিয়ে যেতে পারে। তাদের থাকার এবং কাজের পারমিশনের জন্য আমি স্পেন সরকারের কাছে জোর দাবি জানাই। এদিকে স্পেনে অর্থনৈতিক মন্দার কারণে কর্মসংস্থানের বিষয়ে সেদেশের সরকারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন মুক্তিপ্রাপ্তদের বৈধতা দেওয়ার পাশাপাশি চাকুরির ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছে। স্পেনে আটক 47 জন বাংলাদেশের মুক্তির জন্য একটি প্রধান শর্ত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানকার বাংলাদেশ কমিউনিটির নেতারা বলছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন, তবে এক্ষেত্রে তাদের প্রয়োজন দুদেশের সরকারের সহযোগিতা। ভানুরঞ্জন চক্রবর্তী, এটিএন বাংলা, বার্সেলোনা, স্পেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মহানগর গোধূলী ও চট্টল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুটি মেরামতের উদ্দেশ্যে আখাউড়া পাঠানো হয়েছে। ঘটনার 42 ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রেন দেখতে স্টেশনে ভিড় করছে উৎসুক জনতা। গত 8 ডিসেম্বর বুধবার বিকেল 4:45 নরসিংদী স্টেশনে চট্টগ্রামগামী মহানগর গোধূলীর সাথে ঢাকাগামী চট্টল এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটিএন বাংলায় শুরু হচ্ছে সংসদীয় ধারায় বিতর্ক প্রতিযোগিতা ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্লামেন্ট। আগামীকাল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে পরিচালক জানিয়েছেন, দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতে এই উদ্যোগ। নাদিরা কিরণের রিপোর্ট। প্রস্তাবকে যারা গ্রহণ করছেন তারা হ্যাঁ বলুন। আলোকিত তারুণ্য আগামীর বাংলাদেশ, এই স্লোগানে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় দেশের 32টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশ নিচ্ছে। বসুন্ধরা সিটির এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দেশের দুটি গুরুত্বপূর্ণ ইস্যু ইফটিজিং ও যুদ্ধাপরাধ নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বনাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অংশ নিবে। আমাদের যে পুরুষতান্ত্রিক মানসিকতা সমাজের এবং তার ফলে নারীদেরকে আমরা একটু নিচুভাবে দেখছি, তার ফলেই কিন্তু ইফটিজিং সমস্যাটি উদ্ভূত অনেকদিন আগে থেকে। তো আমরা তরুণ প্রজন্ম আমরা কি ভাবছি আর কিভাবে ইফটিজিং এর একটি সমাধানের দিকে যেতে পারি। এই সমস্যাগুলো নিয়ে যখন আমরা পড়াশোনা করি, একটি বিতর্কের মঞ্চে দাঁড়াই, তখন কিন্তু আমরা তার ঘাত প্রতিঘাতগুলো নিয়ে চিন্তা করি, পক্ষে বিপক্ষে যুক্তি দেই এবং বিতর্কের মাধ্যমে এই জিনিসটি অনেক বেশি শানিত হয়। আমরা যে যুদ্ধ অপরাধের সম্পর্কে কথা বলতে পারছি এবং আজকে বাংলা মাটিতে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আমরা যে একটা অবদান রাখতে পারছি এই বিতর্কের মাধ্যমে, সে ব্যাপারে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করি। 11 ডিসেম্বর থেকে এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার করা হবে বলে জানান অনুষ্ঠানের সঞ্চালক ও পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি জানান, পাঠ্যক্রমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দেশের তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং সংসদীয় পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার করতেই এই আয়োজন। আমরা প্রথম যখন আয়োজন করি সেটা ছিল কলেজ শিক্ষার্থীদের নিয়ে, সেটি ইয়ুথ পার্লামেন্ট শিক্ষার্থীরা বা আমাদের এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তারা কি সেই সংসদীয় রীতিনীতিগুলো জানে কিনা, সেই সংসদীয় কি পদ্ধতিতে আমাদের দেশ চলছে সেটা জানে কিনা। এই তাগিদ থেকে এটিএন বাংলা পুনরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আবার শুরু করতে যাচ্ছে আমাদের এই নতুন বিতর্ক প্রতিযোগিতা। সরকার ও বিরোধী দলের সাবেক এবং বর্তমান সংসদ সদস্যরা বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতর্কিকদের আলোচনার আলোকে তাদের বক্তব্য রাখবেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজেশ আলী খান এবং বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বক্তব্য রাখবেন। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। মানবাধিকার রক্ষায় অবদানের জন্য তৃণমূলের 13 জন ব্যক্তিত্বকে সম্মাননা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান সহ দেশি বিদেশি মানবাধিকার কর্মীরা। লোকে আশা উদ্দীপনা পায়। পৃথিবীর 600 কোটি মানুষের সময় মানুষ কি
অ্যাসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রতিবন্ধকতাগুলো দূর করতে না পারলে ক্ষতিগ্রস্তদের আইনি সহযোগিতা দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্র্যাক সেন্টারে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন আয়োজিত অ্যাসিড আক্রমণের শিকার ব্যক্তিদের আইন সহায়ক প্রদান ও প্রতিবন্ধকতা নিরসন শীর্ষক মতবিনিময় সভায় তারা একথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন জার্মান টেকনিক্যাল কর্পোরেশন জিটিজেড-এর প্রিন্সিপাল অ্যাডভাইজার অ্যানেট ফাং। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দ বসু ও ব্যারিস্টার ABM আলতাফ হোসেন। এবার ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে ব্রিটেনে আবারও ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছে। হাউস অব কমন্সে এই বিষয়ক বিলটি পাশ হওয়ার আগে এবং পরে কয়েক দফা ছাত্র পুলিশ সংঘর্ষে পুলিশ সহ অন্তত অর্ধশত আহত হয়। এছাড়া 15 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলিয়াকে বহনকারী গাড়িতে হামলা চালায়। আরো জানাচ্ছেন কঙ্কন নাগ। শিক্ষা খাতে বেশ কিছু মৌলিক সংস্কার আনার লক্ষ্যে বিলটি প্রস্তাব করার পর থেকেই ছাত্ররা কয়েক দফা বিক্ষোভ করে। বৃহস্পতিবার বিলটি হাউস অব কমন্সে উত্থাপিত হওয়ার খবর পেয়ে মধ্য লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে অন্তত 20,000 ছাত্র সমবেত হয়। এ সময় তারা পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তিতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়। অন্যদিকে ছাত্রদের বিক্ষোভের মাঝেই পার্লামেন্টে তুমুল বিতর্কের পর 323-302 ব্যবধানে পাশ হয়ে যায় বিলটি। তবে বিলটি পাশের আগে সরকার দলীয় 2 জন সদস্য পদত্যাগ করেন। The ayes to the right 323, the noes to the left 302. এদিকে বিক্ষোভ চলার সময় ঘটনাস্থলের কাছ দিয়ে থিয়েটারে যাওয়ার পথে প্রিন্স চার্লস ও ক্যামিলিয়াকে বহনকারী গাড়িতে হামলা চালায় ছাত্ররা। এ সময় তারা গাড়ির কাঁচ ভেঙে ফেলা ছাড়াও গাড়ির গায়ে রং ছুড়ে মারে। তবে এতে চার্লস ও ক্যামিলিয়ার কোনো ক্ষতি হয়নি। এক প্রত্যক্ষদর্শী জানালেন, We're trying to attack the vehicle. We're trying to break the window, but everything was bouncing off. I believe the windows are protected. And then the paint was being thrown at it. People were trying to get inside the vehicle at one point. প্রিন্স চার্লসের গাড়ি আক্রমণ ছাড়াও বিক্ষোভকারীরা ট্রাফালগার স্কোয়ারের ক্রিসমাস ট্রিতে আগুন ধরিয়ে দেয়। এই বিল পাশের ফলে ব্রিটেনের শিক্ষা ব্যয় গড়ে 4 গুণ বেড়ে যাবে। কঙ্কন নাগ, ATN বাংলা। নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে চীনে কারাবন্দী গণতন্ত্রগামী নেতা লিউ জিয়াবোর নামে এই পুরস্কার ঘোষণা করা হয়। তবে উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে লিউ জিয়াবো উপস্থিত থাকতে না পারলেও আয়োজকরা মঞ্চে তার নামে একটি চেয়ার বরাদ্দ রাখেন। চেয়ারে তার নাম সম্বলিত কার্ড শোভা পায়। নোবেল শান্তি পুরস্কার 1989 সালের 4 জুনে বেজিং এর তিয়ানআনমেন স্কোয়ারে নিহত গণতন্ত্রকামীদের নামে উৎসর্গ করেছেন লিউ জিয়াবো। এদিকে পুরস্কার ঘোষণার আগে চীনে বেশ কয়েকটি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া চীনের কোনো সংবাদপত্রে আজ এই বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। আওয়ামী লীগ ঘোষিত বিজয় মাসের কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিকালে বঙ্গবন্ধু